আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তার জন্য বেশ কয়েকটা সোর্স ঘেটেছি আমরা, আর এই সব কিছুর কেন্দ্রে আছেন একজনই, অ্যারিস্টটল। মানে স্কুলে তো আমরা সবাই তার নাম শুনেছি, কিন্তু তার লেখা পোয়েটিক্স বইটা, যেটা প্রায় ২৫০০ বছর আগে লেখা, সেটা কিভাবে আজও নেটফ্লিক্সের নতুন সিরিজ বা কি বলে অস্কার জয়ী সিনেমার চিত্রনাট্যকে নিয়ন্ত্রণ করছে, সেটা ভাবলেই অবাক হতে হয়। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। আর এই পুরো বিষয়টা শুরুই হয়েছিল একটা বিশাল বিতর্ক দিয়ে। মানে শিল্প বা আর্ট আসলে কি? এটা কি সত্যি নাকি একটা মিথ্যা? অ্যারিস্টটলের যিনি গুরু ছিলেন, প্লেটো, তিনি তো প্রায় রায় দিয়ে দিয়েছিলেন যে শিল্প হচ্ছে এক ধরনের বিপজ্জনক মিথ্যা। আচ্ছা, ওর যুক্তিটা কি ছিল? একজন এত বড় দার্শনিকের শিল্পের ওপর এত রাগ কেন? প্লেটোর ভাবনাটা ছিল বেশ ইন্টারেস্টিং। উনি মনে করতেন আমরা যে জগৎটাকে চোখের সামনে দেখি সেটাই আসল সত্য নয়। ও, এটা একটা আদর্শ পারফেক্ট জগতের একটা অসম্পূর্ণ ছায়া মাত্র। এখন একজন শিল্পী যখন একটা ছবি আঁকেন বা একটা কবিতা লেখেন, তিনি তো এই ছায়া জগৎটাকেই অনুকরণ করছেন। তার মানে শিল্প হলো মানে ছায়ারও ছায়া, সত্য থেকে ২ ধাপ দূরে। তার মানে এটা একটা নকলের নকল। তাই প্লেটোর মতে কবি বা শিল্পীরা মানুষকে সত্য থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যায়, শুধু আবেগে ভাসিয়ে দেয়। উনি তো তার আদর্শ রাষ্ট্র থেকে কবিদের বের করে দেওয়ার কথাও বলেছিলেন। ঠিক তাই। আর এখানেই তার ছাত্র অ্যারিস্টটল একদম অন্য কথা বললেন, পুরোপুরি ভিন্ন মত। অ্যারিস্টটল বললেন যে অনুকরণ বা মাইমেসিস এই ব্যাপারটা মানুষের জন্য বিপজ্জনক কিছু নয়, বরং এটা আমাদের শেখার একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। শিশুরা তো অনুকরণ করেই শেখে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আর শিল্প যখন জীবনকে অনুকরণ করে, তখন সেটা কোনো একটা নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তির গল্প বলে না, বরং এর মাধ্যমে জীবনের কিছু সার্বজনীন সত্যকে তুলে ধরে। মানে পোয়েটিক্স বইটা এক কথায় প্লেটোর এই অভিযোগের বিরুদ্ধে অ্যারিস্টটলের সবচেয়ে জোরালো আর বিস্তারিত জবাব। তাহলে চলুন এই জবাবে একটু ডুব দেওয়া যাক। অ্যারিস্টটল তো বিশেষ করে ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক নিয়ে বিশ্লেষণ করেছিলেন। উনি বলেছিলেন না যে একটা ভালো ট্র্যাজেডির ৬টা উপাদান থাকে, কিন্তু এর মধ্যে একটাকে উনি বাকি সব কিছুর ওপরে জায়গা দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, একদম। ৬টি উপাদান হলো প্লট, চরিত্র, ভাবনা, ভাষার ব্যবহার, সঙ্গীত এবং দৃশ্যসজ্জা। কিন্তু অ্যারিস্টটলের কাছে প্লট বা কাহিনীই ছিল ট্র্যাজেডির আত্মা। তার একটা বিখ্যাত উক্তি আছে, চরিত্র ছাড়াও ট্র্যাজেডি হতে পারে, কিন্তু কাহিনী ছাড়া অসম্ভব। দেখুন, এখানে আমার একটা প্রশ্ন জাগে। আজকের দিনে দাঁড়িয়েও কি এই কথাটা সত্যি? আমি যখন ব্রেকিং ব্যাড দেখি, আমি তো ওয়াল্টার হোয়াইটের জন্যই দেখি। তার ওই মানসিক পরিবর্তন, তার সিদ্ধান্তগুলো আমাকে টানে। প্লট তো আছেই, কিন্তু চরিত্রটাই কি আসল আকর্ষণ নয়? তাহলে অ্যারিস্টটল কেন প্লটকে এত বেশি গুরুত্ব দিলেন? খুব ভালো পয়েন্ট। আসলে অ্যারিস্টটল যখন প্লটের কথা বলছেন, তখন তিনি শুধু কি ঘটছে সেটা বোঝাচ্ছেন না। তিনি বলছেন ঘটনাগুলো কিভাবে সাজানো হয়েছে। তার কাছে প্লট হলো ঘটনার একটা সুশৃঙ্খল বিন্যাস, যেখানে প্রত্যেকটা ঘটনা তার আগের ঘটনার মানে যৌক্তিক পরিণতি এবং পরের ঘটনার কারণ। এটা একটা চেইন রিঅ্যাকশনের মতো। ওহ আচ্ছা। শুধু একটার পর একটা ঘটনা ঘটলেই হবে না, তাদের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক বা কজ অ্যান্ড এফেক্ট থাকতেই হবে। এটাই একটা গল্পকে নিছক ঘটনাপুঞ্জ থেকে একটা অর্থপূর্ণ কাহিনীতে পরিণত করে। আচ্ছা, মানে প্লট হলো সেই অদৃশ্য সুতো যা পুরো গল্পটাকে একসাথে ধরে রাখে। এই কাঠামোর মধ্যেই তো উনি আরও দুটো গুরুত্বপূর্ণ ধারণার কথা বলেছিলেন, পেরিপেটিয়া আর অ্যানাগনোরিসিস। শব্দগুলো শুনতে বেশ কঠিন, কিন্তু ধারণাগুলো আমরা প্রায় সব গল্পেই দেখি। একদম। পেরিপেটিয়া হলো ভাগ্য বিপর্যয় বা যাকে বলে রিভার্সাল অফ ফরচুন। সোজা কথায়, যখন কোনো চরিত্র যা করতে চাইছে তার ঠিক উল্টো ফল পাচ্ছে। আর অ্যানাগনোরিসিস? আর অ্যানাগনোরিসিস হলো তিরিশারি দল বা রেকগনিশনের মুহূর্ত, যখন কোনো চরিত্র অজ্ঞতা থেকে জ্ঞানে পৌঁছায়, কোনো একটা জরুরি সত্য তার সামনে উন্মোচিত হয়। উন্মোচিত হয়। অ্যারিস্টটলের মতে সবচেয়ে সেরা প্লট হলো সেটাই, যেখানে এই দুটো বিপর্যয় এবং তিরিশারি দল একই সঙ্গে ঘটে। দ্য সিক্সথ সেন্স সিনেমার শেষ দৃশ্যটার কথা মনে পড়ছে আমার, যেখানে মূল চরিত্রটা হঠাৎ করে নিজের সম্পর্কে আসল সত্যটা জানতে পারে। ওটা একটা পারফেক্ট অ্যানাগনোরিসিস, এক মুহূর্তে পুরো সিনেমার অর্থই বদলে দেয়। ওটা একটা চমৎকার উদাহরণ। আরও জটিল উদাহরণ যদি ভাবি, প্যারাসাইট সিনেমার কথা ভাবুন।
ওই যে গরিব কিম পরিবার যখন বন্যার রাতে জিমনেসিয়ামে আশ্রয় নেয় হ্যাঁ হ্যাঁ আর বাবা তার ছেলেকে বলে যে তার কোনো পরিকল্পনা নেই, ওই মুহূর্তটা এক ধরনের অ্যানাগনরিসিস। তারা বুঝতে পারে যে তাদের ভাগ্য আসলে তাদের নিয়ন্ত্রণে নেই, আর এরপর থেকেই তাদের ভাগ্যের বিপর্যয় বা পেরিপেটিয়া শুরু হয়। এখানে দুটো জিনিস হাতে হাত রেখে চলে। দারুণ উদাহরণ। আচ্ছা, প্লট তো গেল গল্পের কঙ্কাল, কিন্তু এই কঙ্কালের ওপর মাংস রক্ত যোগ করে তো চরিত্রই। সেই ট্র্যাজিক হিরো বা বিয়োগান্তক নায়ককে অ্যারিস্টটল কিভাবে দেখেছিলেন? অ্যারিস্টটলের ট্র্যাজিক হিরো কিন্তু কোনো সুপার হিরো বা একদমই নিখুঁত মানুষ নন, আবার তিনি পুরোপুরি শয়তানও নন। তিনি আমাদের মতোই একজন ভালো মানুষ, যার সামাজিক অবস্থান বেশ উঁচুতে, কিন্তু তার চরিত্রে এমন একটা ভুল বা দুর্বলতা থাকে যার কারণে তার পতনটা হয়। আর এই দুর্বলতাটাকে উনি হ্যামারশিয়া বলেছেন, তাই তো? আমি স্কুলে পড়ার সময় শব্দটার মানে শিখেছিলাম ফেটাল ফ্ল বা মারাত্মক ত্রুটি, কিন্তু আমাদের সোর্সগুলো বলছে এর আসল মানে নাকি আরও গভীর। ঠিক ধরেছেন, হ্যামারশিয়া শব্দটা এসেছে গ্রিক আর্চারি বা তীরন্দাজি থেকে। এর আক্ষরিক অর্থ হল টু মিস দ্য মার্ক বা লক্ষ্যভ্রষ্ট হওয়া। তার মানে এটা সবসময় কোনো নৈতিক ত্রুটি বা ধরন অহংকারের মতো বিষয় নাও হতে পারে। এটা পরিস্থিতি সম্পর্কে অজ্ঞতা বা একটা ভুল সিদ্ধান্ত হতে পারে, একটা অনিচ্ছাকৃত ভুল যার পরিণতি হয় ভয়াবহ। এটা তো পুরো ধারণাটাই বদলে দেয়। তার মানে নায়ক খারাপ লোক নন, তিনি শুধু একটা ভুল করেছেন। সফোক্লিসের ইডিপাস রেক্সের কথাই যদি ধরি, ইডিপাসের হ্যামারশিয়া তো এটাই ছিল যে তিনি জানতেন না তিনি কাকে হত্যা করছেন বা কাকে বিয়ে করছেন। তার অহংকার আর ক্রোধ ছিল ঠিক, কিন্তু মূল পতনটা হয়েছিল তার অজ্ঞতার কারণে। একদম। আর এই ভালো মানুষের দুঃখজনক পতন দেখেই দর্শকের মনে দুটো নির্দিষ্ট আবেগ তৈরি হয়, করুণা বা পিটি এবং ভয় বা ফিয়ার। নায়কের প্রতি করুণা হয় কারণ তার দুর্ভাগ্যটা তার প্রাপ্য ছিল না, আর ভয় হয় কারণ আমরা ভাবি এমন ভুল তো আমাদের জীবনেও হতে পারে, আমাদেরও তো এমন পরিণতি হতে পারে। আর এই দুটো আবেগ অনুভব করার শেষ পরিণতিটাই হলো ক্যাথারসিস। শব্দটা শুনলে মনে হয় খুব জটিল কিছু, কিন্তু অনুভূতিটা আমাদের সবার পরিচিত। একটা খুব ভারী সিনেমা দেখার পর যখন ভেতরটা একদম খালি আর শান্ত লাগে, সেটাই কি ক্যাথারসিস? এক কথায়, হ্যাঁ, ক্যাথারসিস একটা মেডিকেল টার্ম যার অর্থ শুদ্ধিকরণ বা পার্জিং। অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি আমাদের মনে করুণা আর ভয়ের মতো নেতিবাচক আবেগগুলোকে জাগিয়ে তুলে সেগুলোকে পরিশুদ্ধ করে দেয়। আমরা যখন শিন্ডলারস লিস্টের শেষে অস্কার শিন্ডলারকে কাঁদতে দেখি কারণ তিনি আরও মানুষকে বাঁচাতে পারতেন, তখন আমাদের ভেতরে যে তীব্র আবেগ তৈরি হয় এবং সিনেমার শেষে যে ভার মুক্তির অনুভূতি হয়, সেটাই ক্যাথারসিস। সেটাই ক্যাথারসিস। এমনকি অ্যাভেঞ্জার্স এন্ড গেমে আয়রন ম্যানের আত্মত্যাগের দৃশ্যটাও কিন্তু বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের জন্য এক ধরনের ক্যাথার্টিক মুহূর্ত তৈরি করেছিল। আচ্ছা, অ্যারিস্টটল তো শুধু গল্পের ভেতরের উপাদান নিয়েই বলেননি, কিছু কাঠামোগত নিয়মের কথাও বলেছিলেন, যেমন 3 ইউনিটিজ বা ত্রিঐক্য। এটা নিয়েও তো অনেক ভুল ধারণা প্রচলিত আছে। প্রচুর ভুল ধারণা আছে। সাধারণভাবে বলা হয় 3 ইউনিটি মানে হলো ঘটনার ঐক্য, মানে একটিই মূল গল্প থাকবে, সময়ের ঐক্য মানে গল্পের সব ঘটনা 24 ঘন্টার মধ্যে ঘটবে, এবং স্থানের ঐক্য মানে গল্পটি একটিই জায়গায় ঘটবে। হ্যাঁ, এটাই তো আমরা জানি। কিন্তু মজার ব্যাপার হলো অ্যারিস্টটল নিজে শুধু প্রথমটা, অর্থাৎ ঘটনার ঐক্যের উপরই জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন একটা নাটকে একটাই সুসংহত কাহিনী থাকা উচিত, অপ্রয়োজনীয় উপকাহিনী দিয়ে মূল গল্পকে দুর্বল করা উচিত নয়। তাহলে বাকি দুটো নিয়ম কোথা থেকে এলো, সময়ে আর স্থানের ঐক্য? ওগুলো এসেছে অনেক পরে, রেনেসাঁস যুগে। সে সময়ের নাট্য সমালোচকরা অ্যারিস্টটলের পোয়েটিক্সকে প্রায় একটা আইনের বই বানিয়ে ফেলেছিলেন। তারাই এই নিয়মগুলো যোগ করেন এবং এগুলোকে প্রায় বাধ্যতামূলক করে তোলেন। এটা অনেকটা সিনেমার ফ্যানরা যখন কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য নিজেরাই নতুন নিয়ম তৈরি করে, সেরকম একটা ব্যাপার। যদিও শেক্সপিয়ারের মতো নাট্যকারা এই নিয়মগুলো ধরাই কেয়ার করেছেন, তার নাটক তো বছরের পর বছর ধরে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো। ঠিক, কিন্তু এই নিয়মগুলো যখন উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হয় তখন অসাধারণ ফল দিতে পারে। যেমন 12 অ্যাংরি ম্যান সিনেমাটার কথা ভাবুন। ও হ্যাঁ, পুরো সিনেমাটা প্রায় রিয়েল টাইমে একটা জুরি রুমের মধ্যে ঘটে। এই সীমাবদ্ধতাই একটা দম বন্ধ করা টেনশন তৈরি করে, যা গল্পটাকে আরও শক্তিশালী করে তোলে।
বেশ, এ পর্যন্ত তো আমরা অ্যারিস্টটলের প্রতিভার কথাই বললাম, কিন্তু সোর্সগুলো তার কিছু বিতর্কিত দিকও তুলে ধরেছে, বিশেষ করে নারী চরিত্র নিয়ে তার ধারণা। উনি পোয়েটিক্সে সরাসরি লিখেছেন, একজন নারীর জন্য সাহসী বা বুদ্ধিদীপ্ত হওয়া মানানসই নয়। এটা তো আজকের দিনে হজম করা বেশ কঠিন। এটা নিঃসন্দেহে একটা খুবই প্রবলেম্যাটিক মন্তব্য, তবে এর গভীরে গেলে তৎকালীন গ্রিক সমাজ এবং ভাষার কিছু সূক্ষ্ম দিক বোঝা যায়। স্কলার এডিথ হলের বিশ্লেষণ অনুযায়ী অ্যারিস্টটল এখানে যেই গ্রিক শব্দগুলো ব্যবহার করেছেন তার সরাসরি অনুবাদ করলে পুরো অর্থটা পরিষ্কার হয় না। সেটা কি রকম, একটু বুঝিয়ে বলবেন? সাহসীর জন্য যে গ্রিক শব্দটা আন্দ্রেয়স, তার মূল অর্থ হলো পুরুষালী বা ম্যানলি। তাই অ্যারিস্টটল আসলে বলতে চাইছেন নারী চরিত্রের পুরুষালী হওয়া উচিত নয়। ও আচ্ছা। আর বুদ্ধিদীপ্তর জন্য যে শব্দটা ডেইনোস, তার মানে শুধু চালাক নয়, এর মধ্যে একটা ভয়ঙ্কর বা বিপজ্জনক হওয়ার ইঙ্গিত আছে, টেরেবলি ক্লেভার। তার মানে উনি বলতে চাইছেন নারী চরিত্রকে মাস্কুলিন বা ডেঞ্জারাসলি স্মার্ট হিসেবে দেখানো উচিত নয়। কিন্তু কেন? কারণটা তার ট্র্যাজেডির মূল সংজ্ঞার সাথে জড়িত। তার আদর্শ ট্র্যাজিক হিরো হলেন এমন একজন যিনি মূলত ভালো, কিন্তু একটা ভুলের হ্যামার্শিয়ার কারণে তার পতন হয়। কিন্তু মিডিয়া বা ক্লিটেমানিস্ট্রার মতো চরিত্র, যারা জেনে বুঝে ঠান্ডা মাথায় ভয়ঙ্কর অপরাধ করে, তারা ভুল করছে না, তারা সচেতনভাবে ধ্বংসলীলা চালাচ্ছে, তারা ডেঞ্জারাসলি স্মার্ট। এরা অ্যারিস্টটলের ট্র্যাজিক মডেলের সাথে খাপ খায় না। অন্যদিকে অ্যান্টিগনির মতো চরিত্র, যে পারিবারিক ভালোবাসার ফিলিয়ার জন্য রাষ্ট্রের আইন ভাঙে, সে তার আদর্শের অনেক কাছাকাছি। আর এই ধারণাটা তো তার রাজনৈতিক দর্শনের সাথেও মেলে, তাই না? হ্যাঁ, পলিটিক্স বইতে তিনি লিখেছেন যে প্রকৃতিগতভাবেই পুরুষেরা নেতৃত্বের জন্য বেশি উপযুক্ত। নারীর বিচার বিবেচনা করার ক্ষমতা বা ডেলিবারেটিভ ফ্যাকাল্টি আছে, কিন্তু সেটা আখুরস অর্থাৎ কর্তৃত্বহীন বা উইদাউট অথরিটি। তার নাট্যতত্ত্বেও সেই সময়ের সামাজিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন ঘটেছে। আমরা এটাকে সমর্থন না করেও তার চিন্তার কাঠামোটা বুঝতে পারি। সব মিলিয়ে এটা পরিষ্কার যে অ্যারিস্টটলের ধারণাগুলো ভালো মন্দ মিলিয়েও আজও আমাদের গল্প বলা এবং গল্প বোঝার পদ্ধতিকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে। পোয়েটিক্স শুধু একটা থিওরির বই নয়, এটা একটা টুল কিট, যা দিয়ে আমরা বুঝতে পারি কেন কিছু গল্প আমাদের কাঁদায়, ভাবায় বা আনন্দ দেয়। তবে এটাও মনে রাখতে হবে, সব শিল্পই এই কাঠামো অনুসরণ করে না বা করতে চায়ও না। অ্যারিস্টটলের মূল লক্ষ্য ছিল দর্শককে আবেগের মাধ্যমে ক্যাথারসিস বা মানসিক ভারমুক্তির অভিজ্ঞতা দেওয়া। কিন্তু পরবর্তীকালে এমন অনেক শিল্পী এসছেন যারা এর ঠিক উল্টোটা করতে চেয়েছেন। তারা চেয়েছেন দর্শককে আরাম দেওয়ার বদলে অস্বস্তিতে ফেলতে, আবেগতাড়িত করার বদলে ভাবতে বাধ্য করতে। আপনি নিশ্চয়ই বিংশ শতাব্দীর নাট্যকার বার্টোল্ট ব্রেস্টির কথা বলছেন। তার এপিক থিয়েটারের ধারণা তো ছিল অ্যারিস্টটলীয় নাটকের ঠিক বিপরীত। একদম। ব্রেস্ট চাইতেন না দর্শক গল্পের চরিত্রের সাথে একাত্ম হয়ে যাক। তিনি ব্যবহার করতেন এলিয়েনেশন এফেক্ট বা বিচ্ছিন্নীকরণ কৌশল। এর উদ্দেশ্য হলো দর্শককে সবসময় মনে করিয়ে দেওয়া যে এটা একটা নাটক, এটা বাস্তব নয়। এর আধুনিক উদাহরণ কি হতে পারে? ফ্লিব্যাগ বা দি অফিসের মতো শো, যেখানে চরিত্ররা হঠাৎ করে ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের সাথে কথা বলতে শুরু করে। পারফেক্ট উদাহরণ। যখন ফ্লিব্যাগ আমাদের দিকে তাকিয়ে চোখ মারে, তখন আমরা গল্পের ওই জাদুময় জগৎ থেকে বেরিয়ে আসি। আমরা আর ঘটনার অংশ থাকি না, আমরা পর্যবেক্ষক হয়ে যাই। ব্রেস্ট ঠিক এটাই চাইতেন। তিনি চাইতেন দর্শক যেন ঘটনাগুলো দূর থেকে বিচার করে এবং প্রশ্ন করে, সমাজটা এমন কেন, এই চরিত্রটা এমন আচরণ কেন করছে, এটা কি বদলানো সম্ভব? অ্যারিস্টটল চেয়েছিলেন দর্শকের আবেগঘন অংশগ্রহণ, আর ব্রেস্ট চেয়েছিলেন দর্শকের যুক্তিবাদী দূরত্ব। তাহলে একজন চাইতেন আমরা গল্পের মধ্যে ডুবে গিয়ে অনুভব করি, আর অন্যজন চাইতেন আমরা গল্প থেকে দূরে সরে এসে চিন্তা করি। ঠিক, আর এটাই আমাদের আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্নের জন্ম দেয়, জানিয়ে শ্রোতারা ভাবতে পারেন একটা গল্পের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত। ক্যাথারসিসের মাধ্যমে আমাদের মানসিক শান্তি দেওয়া এবং জীবনের সার্বজনীন সত্য দেখানো, নাকি আমাদের পরিচিত জগৎটাকে নাড়িয়ে দিয়ে অস্বস্তিকর সত্যের মুখোমুখি করে সমাজ পরিবর্তনে উদ্বুদ্ধ করা? এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করে দেয় আমরা কোন ধরনের গল্প বলতে বা শুনতে চাই।